পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। শপথ অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ণ সমর্থনের অভাবে শপথ হচ্ছে না বিজয় থালাপতি। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির তৈরি গাড়ি প্রদর্শনীতে অংশ নিলেন প্রধানমন্ত্রী। বিএনপির অঙ্গ সংগঠনের সঙ্গে মতবিনিময়, চলতি বছরে কাউন্সিল। যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বৃষ্টির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর। বিচার নিশ্চিতের আশ্বাস পররাষ্ট্র সচিবের। মাদারীপুরে শোকের মাতম। এবং গাজীপুরে প্রবাসীর স্ত্রী সন্তানসহ 5 জনের গলাকাটা লাশ উদ্ধার। গৃহকর্তা ফোরকান এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন প্রাথমিক ধারণা পুলিশ ও স্থানীয়দের। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী থেকে কলকাতার মসনদে আহরণ করলেন তিনি। শপথ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠানকে ঘিরে ব্রিগেড চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। অন্যদিকে সমর্থন পরিপূর্ণ না হওয়ায় শপথ গ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে বিজয় থালাপতির। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। সকালে সৌমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে ব্রিগেডে প্রবেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে পশ্চিমবঙ্গের প্রথমবারের মতো বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। শপথ নেন নতুন রাজ্য সরকারের মন্ত্রীরা। শুক্রবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছে বিজেপি। এ সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ ঘিরে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয় ব্রিগেড চত্বরে। অন্যদিকে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারায় শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারছেন না থালাপতি। 234 সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 118 জন বিধায়কের সমর্থন তিনি প্রমাণ করতে এখনো পারেননি। তবে নির্বাচনী সাফল্যের পরও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে না পারায় এখন রাজনৈতিক অনিশ্চয়তায় পড়েছে দলটি। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকালে চাহিদা সম্পন্ন ব্যক্তির উদ্ভাবিত গাড়ি প্রদর্শনীতে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাদের চলাচলের জন্য প্রধানমন্ত্রী একাদশ শ্রেণীর প্রতিবন্ধী ছাত্র ওয়াকিবুল ইসলামের তৈরি গাড়ি দেখেন এবং বিশেষ স্মার্ট বাহনে চড়ে উৎসাহিত করেন। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার, প্রতিরক্ষা উপদেষ্টা ডক্টর AKM শামসুল ইসলাম, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সহ দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির 3 অঙ্গ সংগঠনের জেলা ও মহানগর পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই সভায় অংশ নেন তিনি। যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল ও মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করবেন। দলটির নীতি নির্ধারণ থেকে জানা যায় চলতি বছরে অনুষ্ঠিত হতে পারে দলের সাংগঠনিক কাউন্সিল। এ লক্ষ্যে এই মতবিনিময় বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুবাই হয়ে সকাল 8টা 40 তার মরদেহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহটি দেশের উদ্দেশ্যে পাঠানো হয়। মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের অফিসে প্রক্রিয়া তদারকি করা হয়। বিমানবন্দরে মরদেহ এসে পৌঁছলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এ সময় ঘাতকের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তারা। আর পররাষ্ট্র সচিব বলেন, এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। এ সময় সঠিক বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার PhD শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা আসরের নামাজের পর মাদারীপুরে গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। পরে দাদা দাদির কবরের পাশে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। বৃষ্টিকে শেষবারের মতো এক নজর দেখতে সকাল থেকেই তার বাড়িতে ভিড় করছেন আত্মীয় স্বজন ও স্থানীয়রা।
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক প্রবাসী স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গেল রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এই ঘটনা ঘটে। তবে গৃহকর্তা ফোরকান মিয়ায় তার স্ত্রী ৩ সন্তান ও শ্যালককে হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। ঘটনার পর থেকে স্বামী ফোরকান পলাতক রয়েছেন বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান। আতিকুর রহমান আমিনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোররাতে উপজেলার রাউতকোনা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন রাউতকোনা গ্রামের প্রবাসী ফোরকান মিয়ার স্ত্রী, ৩ সন্তান এবং শ্যালক। ঘটনার পর ফোরকান মিয়া পলাতক রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ঘরের মেঝেতে ৩ শিশু, নারী ও এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। আন্টিরে ডাকলাম, পাইনি। তারপরে ব্যালকনি আইলাম, ব্যালকনিতে পাইনি। যে সময় ভিতরে ঢুকে দেখি পর্দা সরাইছি, পর্দার সাইডে তারা বাইন্দা মানে গ্রিলের সাথে বাইন্দা রাখছে। স্থানীয় লোকজন আছে, তারা আইনশৃঙ্খলা লোক সহ আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখলাম যে 5টাই মার্ডার। পুলিশ জানায় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতারের অভিযান শুরু করেছে। এই ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। তার নাম ফোরকান, বাড়ি গোপালগঞ্জ জেলায়। তিনি এখানে পরিবার নিয়ে ভাড়া থাকতেন এবং তার পরিবারের মধ্যে তার স্ত্রী এবং 3 সন্তান ছিল। তারা প্রত্যেকেই নিহত, আপনারা দেখতে পেরেছেন ইতিমধ্যে, এবং সাথে তার গ্রামের বাড়ি থেকে আসা তার শ্যালক রয়েছে, এই শ্যালকও নিহত। আর ঘটনার পর থেকেই ফোরকান পলাতক রয়েছে। এ কারণে আমরা ধারণা করছি যে এই ফোরকানই এই ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছে। এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। বজ্রপাতে প্রাণহানি দিন দিন বাড়লেও তা কমাতে কার্যকর উদ্যোগ নেই বললেই চলে। বিগত আওয়ামী লীগ সরকার আমলে এটি প্রশমনে শত কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হলেও মাঠ পর্যায়ে এর কার্যকারিতা নিয়ে উঠেছে প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, বৈজ্ঞানিক ভিত্তি ও পরিকল্পনা ঘাটতির পাশাপাশি বাস্তবায়নে অনিয়মের কারণেই প্রকল্পের সুফল মেলেনি। যদিও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দাবি, প্রকল্পগুলো দীর্ঘমেয়াদী হয়, এর ফল পেতে সময় লাগবে। বজ্রপাত নিয়ে নাজমুল ইসলামের ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব। বজ্রপাতে প্রতিবছর দেশে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের প্রাণহানি ঘটায় 2016 সালে তৎকালীন সরকার একে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করে। এরপরই 2017 সালে শত কোটি টাকা ব্যয়ে সারা দেশে 40 লাখ তালগাছ রোপণ, 2018 সালে 62 লাখ টাকায় লাইটিং ডিটেকশন সেন্সর স্থাপন সহ একাধিক ব্যয়বহুল প্রকল্প নেওয়া হয়। এসব প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে ছিল আবহাওয়া অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং এলজিইডি। তবে মাঠ পর্যায়ের বাস্তবতায় দেখা যায়, রোপণ করা তালগাছের কোনো অস্তিত্বই নেই। এছাড়া বজ্র নিরোধক যন্ত্র ও লাইটিং ডিটেকশন সেন্সর খোলা মাঠে না বসিয়ে লোকালয়ে স্থাপন করা হয়েছে। ফলে এর কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মুস্তফা কামাল পলাশ জানান, বিগত সরকারের নেওয়া এসব প্রকল্পের কোনোটি বিজ্ঞানসম্মত ছিল না। তার অভিযোগ, এসব প্রকল্পের আড়ালে বড় অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়েছে। সাবেক সরকার বেশ কিছু পরিকল্পনা নিয়েছিল এবং সেগুলো বাস্তবায়নও করেছে, কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য যে এই প্রত্যেকটাই প্রজেক্টে আসলে কোনো বৈজ্ঞানিক তথ্যের উপরে ভিত্তি করে নেওয়া হয়নি। তো এইভাবে প্রথমত তালগাছের নামে রোপণের যে প্রকল্প গ্রহণের মধ্যে এই পুরো টাকা আত্মসাৎ করা হয়েছে। তবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এই কর্মকর্তার দাবি, গৃহীত সব প্রকল্পই সঠিকভাবে বাস্তবায়ন করা হয়েছে। তবে ব্যবহৃত যন্ত্রগুলোর কাভারেজ এলাকা সীমিত হওয়ায় প্রত্যাশিত ফল মিলছে না। বজ্র নিরোধক দণ্ড আমরা 15টি জেলায় 35টি উপজেলায় প্রায় 309টার মতো বজ্র নিরোধক দণ্ড স্থাপন করা হয়েছে। তো এটা 100 মিটার পর্যন্ত তার রেডিয়াস। এই 100 মিটার রেডিয়াসের মধ্যে আমরা তার ফলাফলটা, তার ইফেক্টিভনেসটা আমরা পাই। এছাড়া তালগাছ রোপণ প্রকল্পটি দীর্ঘমেয়াদী হয়, এর সুফল প্রাপ্তি বিলম্বিত হচ্ছে বলেও জানান তিনি। তালগাছের চারা রোপণ করা এটা আসলে শর্ট টার্ম বেনিফিটের জন্য নয়, এটা লং টার্ম বেনিফিট। তো সেটা থেকে বেনিফিট পেতে হলে আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ তালগাছ ওই উচ্চতায় যেতে হবে, গেলে পরে আমরা ঠিক তার বেনিফিটটা পাবো। বজ্রপাতে প্রাণহানি ঠেকাতে স্বল্পমেয়াদী বিজ্ঞানসম্মত প্রকল্প গ্রহণের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।
হাম ও এর উপসর্গে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। বরিশালে হামের উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। গেল 24 ঘন্টায় বিভাগ জুড়ে নতুন করে 108 জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে 2 শিশুর মৃত্যু হয়েছে। দুই যুগ আগে 2 কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জে নির্মাণ করা হয় পৌর বাস টার্মিনাল, কিন্তু মহাসড়ক সংলগ্ন বাস স্টপে যাত্রী ও বাস মালিকদের আগ্রহের কারণে উদ্বোধনের মাত্র 3 মাস পর থেকে টার্মিনালটি পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। ফলে শহরে বেড়েছে যানজট, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিন। সিরাজগঞ্জ শহরকে আধুনিক ও যানজট মুক্ত করতে 2,14,70,000 টাকা ব্যয়ে নির্মাণ করা আধুনিক পৌর বাস টার্মিনালটি পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় জায়গাটি এখন ময়লা আবর্জনা স্তূপে পরিণত হয়েছে। প্রধান ভবনের সিমেন্ট খসে পড়েছে, ভেঙে গেছে বৈদ্যুতিক খুঁটি। বর্তমানে শহরের বাজার স্টেশন, নিউ ঢাকা সড়কে বাস কাউন্টার ও যাত্রী ওঠানামার কারণে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও পথচারীদের। পৌর বাস টার্মিনালটি পুনরায় চালুর দাবি জানান চালকরা। কোটি কোটি সরকারের সম্পদ, এই বাস স্ট্যান্ডও চালু করে দেখ, আমরা সবাই মিলে কর্ম করে খামু। এই বাস স্ট্যান্ড চালু হয়ে গেলে মনে করেন এখানকার লোকজন সুন্দর সংস্থা এবং এখানকার যান চলাচল সুবিধা হবে, কোনো যানজট বাঁচবে না। অবহেলিত টার্মিনালটা যদি চালু হয়, মিরপুরের পার্শ্ববর্তী এলাকার অনেক বেকার লোকজন আছে, তারাও কর্ম করে খেতে পারবে। টার্মিনালটা অতি শীঘ্রই চালু করা হোক, যেন বেকারত্ব দূর হোক এবং যানজটটা মুক্ত হোক। জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে বাস টার্মিনালটি চালু করতে ব্যবস্থা গ্রহণের কথা জানান পৌর প্রশাসক। বাস টার্মিনালগুলো রয়েছে, সেগুলোকে আরও যদি কোনো লজিস্টিক্স বা কোনো স্ট্রাকচারাল সাপোর্টের প্রয়োজন হয়, আমরা সেটা দিতে প্রস্তুত আছি। এবং জেলা পুলিশ এবং জেলা ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক স্যারের নেতৃত্বে এটা যদি নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে এবং বাসগুলোকে আইনের আওতায় আনা যায় এবং তাদেরকে টার্মিনালে ফিরিয়ে নিয়ে আসা যায়, তাহলে শহরে যানজট নিরসন হবে। সিরাজগঞ্জ শহরকে যানজট মুক্ত করতে পৌর বাস টার্মিনালটি পুনরায় সংস্কার করে সচল করা হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। অপরিকল্পিত নগরায়ন, অকার্যকর বর্জ্য ব্যবস্থাপনার কারণে মারাত্মক দূষণের শিকার গাজীপুরের নদী, খাল ও নর্দমা, যা এই অঞ্চলের পরিবেশের জন্য ভয়াবহ হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, কৃষিতেও পড়েছে এর বিরূপ প্রভাব। ব্যাহত হচ্ছে উৎপাদন, স্থানীয়রা আক্রান্ত হচ্ছেন নানা রোগে। যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা জানায় পরিবেশ অধিদপ্তর। আতিকুর রহমান আমিনের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদা আক্তার। অপরিকল্পিত নগরায়ন, শিল্প কারখানার বর্জ্য এবং অকার্যকর বর্জ্য ব্যবস্থাপনার কারণে গাজীপুরের তুরাগ, লবলং, খিরুসহ বিভিন্ন নদী ও খাল স্বাভাবিক নাব্যতা হারাচ্ছে। নদী, খাল ও ড্রেনগুলো এখন পরিণত হয়েছে ময়লা পানি ও আবর্জনার স্থায়ী ভাগাড়ে। কারখানার অপরিশোধিত রাসায়নিক বর্জ্য এবং পৌর বর্জ্যের কারণে পানির রং কালচে হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে, যা আশেপাশে বসবাসরত মানুষের জন্য অসহনীয় হয়ে উঠেছে। ফসলের জমিতে নামতে পারছেন না কৃষকরা। পানিতে নামলে দেখা দিচ্ছে চুলকানি সহ বিভিন্ন ধরনের রোগবালাই। কেমিস্টের পানি ময়লায় ধান শীষ নষ্ট হয়ে যায় এবং ছাত্তা পড়ে যায়। ফসল যা করি আমরা একটা বাড়ি থেকে পাই না, সব পয়সা এই জন্য এই যে আমার আতো এমন একটা দুর্গন্ধ, মারাত্মক দুর্গন্ধ, নামলে যে খাদ যায় একের শুইলা যায়। আগে মাছ ধরতাম, বুঝছেন, আমরা মাছের চক্ষু দেখি না, আর আপনি কলা গাছ যা আছে সব বেড়ে লাগে। এটার জন্য যদি সরকার পদক্ষেপ নেয় তাহলে আমাদের জন্য ভালো, এলাকাবাসীর জন্য ভালো। সমস্যা সমাধানে শিল্প কারখানার বর্জ্য ফেলা বন্ধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি খাল, ড্রেন নিয়মিত পরিষ্কার ও পুনরুদ্ধারের উদ্যোগের কথা জানায় পরিবেশ অধিদপ্তর। হাউসহোল্ড যে ওয়াটার আছে সেটা টোটালটাই আসতেছে এই খালবিলগুলোতে। এটার জন্য আসলে সিটি কর্পোরেশনও বিভিন্ন দিক থেকে উদ্যোগ নিচ্ছে, যেগুলোতে তারা আমাদেরকে সাথে রাখছে। তা আশা করছি হয়তো দ্রুতই এই সমস্যার সমাধান হবে। পরিবেশ রক্ষায় এখনই সচেতন হয়ে কঠোর পদক্ষেপ না নিলে গাজীপুরের খাল, বিল, নদীনালা সহ বিভিন্ন জলাশয় প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে অস্তিত্ব সংকটে পড়বে বলে মনে করেন সবাই। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।
বল হাতে গতির ঝড় তুলে বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। এপ্রিল মাস জুড়ে দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতিস্বরূপ এবার আইসিসির মাস সেরা ক্রিকেটারে সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন এই স্পিড স্টার। আইসিসি এপ্রিল মাসের সেরা খেলোয়াড়দের এই তালিকা প্রকাশ করেছে। মাস সেরার দৌড়ে নাহিদ রানার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন ওমানের যতীন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমার। এদিকে নারী বিভাগে মনোনয়ন পেয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলবার্ট, শ্রীলঙ্কার ইমেশা দুলানি এবং ব্রাজিলের লরা কার্দোসা। ফুটবলের আরও খবর, ফিফা বিশ্বকাপ 2026-এর আলাদা 3টি উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করেছে ফিফা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডায় উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতার বার্ষিকী উপলক্ষেও বিশেষ উদযাপনের প্রস্তুতি চলছে। স্বাগতিক দেশগুলোর প্রথম গ্রুপ পর্বের ম্যাচের আগে প্রায় 90 মিনিট আগে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দর্শকদের আগে ভাগে স্টেডিয়ামে আনতেই ফিফার এত আগে উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা। এবারে বিশ্বকাপ শুরু হবে আগামী 11 জুন। মেক্সিকোয় আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। তার আগে উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন মেক্সিকান তারকা মানা সহ অনেকেই। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। শপথ অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ণ সমর্থনের অভাবে শপথ হচ্ছে না থালাপতি। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি তৈরি গাড়ি প্রদর্শনীতে অংশ নিলেন প্রধানমন্ত্রী। বিএনপির অঙ্গ সংগঠনের সঙ্গে মতবিনিময়, চলতি বছরই কাউন্সিল। যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বৃষ্টির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর, বিচার নিশ্চিতের আশ্বাস পররাষ্ট্র সচিবের। মাদারীপুরে শোকের মাতম। এবং গাজীপুরে প্রবাসীর স্ত্রী সন্তান সহ 5 জনের গলা কাটা লাশ উদ্ধার। গৃহকর্তা ফোরকানি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, প্রাথমিক ধারণা পুলিশ ও স্থানীয়দের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।